বিশ্বের মানচিত্রে অনেক দাগ আছে যেগুলো একসময় টানা হয়েছিল কেবল কাগজে, কিন্তু আজ সেই দাগই নদীর মতো বইয়ে দিচ্ছে মানুষের রক্ত। যে রেখা টানা হয়েছিল ইউরোপের দপ্তরে বসে, সেগুলো এখন ছড়িয়ে আছে যুদ্ধক্ষেত্রে, শরণার্থী শিবিরে আর ভাঙা ঘরের কোণে। সময় বদলেছে, পতাকা বদলেছে, কিন্তু সেই দাগ এখনো পুড়িয়ে দেয় পৃথিবীর মানচিত্র। 19 শতকের সাম্রাজ্যবাদ ছিল এক প্রতিযোগিতা, কে কাকে আগে দখল করতে পারে, কে বেশি লাল রঙে রাঙাতে পারে ধরিত্রী। লক্ষ্য ছিল সম্পদ, বাণিজ্য পথ, প্রভাব। কিন্তু একবার কোনো ভূখণ্ড দখল হলেই তার পরের কাজ ছিল মানচিত্রে সীমান্ত টানা, রুলার আর কলম দিয়ে, মানুষের ইতিহাস বা জাতিগত সম্পর্কের বিন্দুমাত্র চিন্তা ছাড়াই। সীমান্ত তখন প্রশাসনিক সুবিধা ও কৌশলগত নিরাপত্তার হাতিয়ার, মানবিক বাস্তবতার নয়। দক্ষিণ এশিয়া সেই ইতিহাসের জ্বলন্ত উদাহরণ। 1893 সালে ব্রিটিশরা আফগানিস্তান ও ভারতবর্ষের মাঝে টানল ডুরান্ড লাইন। এক দাগে বিভক্ত হল পশতুন জনগোষ্ঠী, যাদের জীবনযাত্রা, সংস্কৃতি, ভাষা সবই এক। যুক্তি ছিল সামরিক নিরাপত্তা, কিন্তু আসল উদ্দেশ্য ছিল রাশিয়ার দক্ষিণমুখী প্রভাব ঠেকানো। আফগানিস্তানকে বানানো হল বাফার স্টেট, ব্রিটিশ ভারতের এক প্রাচীর। শতাধিক বছর পরও পাকিস্তান আফগান সীমান্তে গুলির শব্দ সেই পুরনো দাগেরই প্রতিধ্বনি। ব্রিটিশদের বিদায়ের সময় দক্ষিণ এশিয়ায় টানা হয় আর এক ভয়াবহ দাগ, র্যাডক্লিফ লাইন। 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের জন্ম। মাত্র কয়েক সপ্তাহে একজন ইংরেজ আইনজীবী স্যার সাইরিল র্যাডক্লিফ ভাগ করে দিলেন দুই দেশের ভাগ্য। এক রাতে মানুষ হয়ে গেল অন্য দেশের নাগরিক। কোটি মানুষ ঘরবাড়ি ছেড়ে দেশান্তরিত হয়, লাখ লাখ প্রাণ ঝরে যায় সীমান্তের পথে। এই সীমারেখা টানা হয়েছিল সাম্রাজ্যের শেষ হিসাব মেলাতে, কিন্তু এটিই তৈরি করে মানব ইতিহাসের সবচাইতে বড় শরণার্থী সংকট। এই রুলার ঘুরেছে মধ্যপ্রাচ্যে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও ফ্রান্স গোপনে আঁকল অটোমান সাম্রাজ্যের পতনের পর নতুন মানচিত্র, নাম সাইক্স পিকো চুক্তি। ইরাক, কুয়েত ও জর্ডান যাবে ব্রিটেনের হাতে, সিরিয়া ও লেবানন যাবে ফ্রান্সের। কোনো গোত্র, কোনো ধর্ম বা কোনো ঐতিহ্যের ধারও ধারেনি তারা। এক গোত্রের অর্ধেক পড়ল এক দেশে, বাকিরা অন্য দেশে। কুর্দিরা তো কোনো দেশই পেল না। সিরিয়া, ইরাক, তুরস্ক সব দেশেই তারা সংখ্যালঘু হয়ে বঞ্চনার শিকার হচ্ছে। ওই অঞ্চলে আজকের যত সংঘাত, সবই সেই কৃত্রিম সীমানার উত্তরাধিকার। উপনিবেশিক সীমারেখায় সবচাইতে ভয়াবহ পরিণতি হয় আফ্রিকায়। 1884 সালের বার্লিন কনফারেন্স, ইতিহাসের এক শীতল বৈঠক। এক রুমে বসে ইউরোপের পরাশক্তিগুলো ভাগ করে নেয় পুরো আফ্রিকা। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম, পর্তুগাল মিলে রুলার টেনে এঁকে দেয় মহাদেশটির ভবিষ্যৎ। আফ্রিকার কোনো মানুষকে সেই সভায় আমন্ত্রণই জানানো হয়নি। ফলাফল ভয়ঙ্কর। এক জাতি ছিঁড়ে গেল 4-5 দেশে, আবার এক দেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো বহু শতাব্দীর শত্রু উপজাতি। নাইজেরিয়ার উত্তরে হাউসা, দক্ষিণে ইগবো, পূর্বে ইয়োরুবা, সব এক দেশে গুঁজে দেওয়া হলো। রুয়ান্ডায় উপনিবেশিক প্রশাসন তৈরি করেছিল হুতু তুৎসি বিভাজন, যা 1994 সালে ভয়াবহ গণহত্যায় রূপ নেয়। সুদান, সোমালিয়া, চাদ, কঙ্গো, আফ্রিকার প্রায় প্রতিটি গৃহযুদ্ধের নেপথ্যে সেই উপনিবেশিক মানচিত্রের ছায়া। ব্রিটিশরা বলতো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো তারপর শাসন করো। কিন্তু শুধু তারাই নয়, ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম সবাই একই সূত্রে কাজ করেছে। তাদের ধারণা ছিল একটি জাতি যত বেশি ঐক্যবদ্ধ, তাকে দমন করা ততই কঠিন। তাই সচেতনভাবে তৈরি করা হয়েছে বিভাজন, ধর্মে, গোত্রে, ভাষায় আর প্রদেশে। মানুষ ভাগ হলো, ক্ষমতা টিকে রইল শাসকের হাতে। এশিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তেও একই ছাপ। মিয়ানমারের কাচিন ও চীন, থাইল্যান্ডের পাহাড়ি গোষ্ঠী, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দ্বীপবাসী, সব জায়গায় উপনিবেশিক সীমানা ভেঙে দিয়েছে প্রাচীন গোত্র ও ভাষার ঐক্য। এখনও সেই সব গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদে জড়িত। এমনকি দক্ষিণ আমেরিকার গায়ানা, ভেনেজুয়েলাও একই ইতিহাসের শিকার। উপনিবেশবাদীরা চলে গিয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া দাগ থেকে গিয়েছে অমোচনীয়ভাবে। আজ এসব লাইন কেবল রাজনৈতিক মানচিত্রে নয়, মানুষের মনে, জাতির সম্পর্কেও গভীর ফাটল তৈরি করেছে। নতুন প্রজন্ম অনেক সময় জানেই না এই সীমান্ত কোথা থেকে এলো, কেন এক গ্রামের মাঝখান দিয়ে চলে গেল এক দেশের সীমানা। কিন্তু তাদের জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি সংঘাত
এখনো সেই কলমের দাগেই নির্ধারিত। যখন আফগানিস্তান পাকিস্তান সীমান্তে বন্দুকের গর্জন শোনা যায়, যখন কুর্দিরা রাষ্ট্রের দাবি তোলে বা আফ্রিকার কোনো দেশ আবার জাতিগত সংঘাত ছড়ায়, তখন বোঝা যায় উপনিবেশিক দাগ এখনো শুকায়নি। এই দাগ পৃথিবীর মানচিত্রে যতটাই সরু, মানব ইতিহাসে ঠিক ততটাই গভীর। কাজী নিশাদ, যমুনা নিউজ।